বৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে কথা বলবো ইনজেকশন নিয়ে। আমরা ধারাবাহিকভাবে কয়েকটা পার্টে ইনজেকশনকে ভাগ করব। আজকে প্রথম পর্ব শুরু করছি ইনজেকশনের। ইনজেকশন কি? অ্যালোপ্যাথিক চিকিৎসার প্রধান হাতিয়ার হচ্ছে ইনজেকশন। অ্যালোপ্যাথিক চিকিৎসার যে এই প্রধান হাতিয়ার ইনজেকশন, আমরা যখন এমার্জেন্সি ম্যানেজমেন্টের ক্ষেত্রে অবশ্যই এই ইনজেকশন ছাড়া কখনোই সম্ভব না। সেটা হোমিওতেও না, হার্বালেও না, অন্য অন্য থেরাপি যে অন্য অন্য চিকিৎসার যে ধারাগুলো আছে সেগুলো কোনোটাই সম্ভব না। একমাত্র এমার্জেন্সি ম্যানেজমেন্টের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসই হচ্ছে আমাদের ইনজেকশন। ইনজেকশন ইন মানে ভিতরে, জ্যাক মানে সংযোগ, অ্যাকশন অর্থাৎ ভিতরে সংযোগ দিয়ে অ্যাকশন শুরু করাকে ইনজেকশন বলে। সহজ যেখানে আমরা একটা নিডিলের মাধ্যমে ভিতরে আমরা ঔষধ প্রয়োগ করার প্রক্রিয়াই হচ্ছে ইনজেকশন। তো ইনজেকশন যে যন্ত্রের সাহায্যে দেই সেটাকে আমরা বলি সিরিঞ্জ। সিরিঞ্জটা যখন আমরা খুলব অবশ্যই আমরা ডিসপোজেবল সিরিঞ্জ হতে হবে, অর্থাৎ এই সিরিঞ্জটা একবারই ব্যবহার করব। লেখা আছে ডিসপোজেবল সিরিঞ্জ। ডিসপোজেবল সিরিঞ্জ আমরা যখন ব্যবহার করব, এটা প্রথমত খোলার সিস্টেমটা দেখি। পিছনে পিস্টন আছে, আবার অনেক সময় লক সিস্টেম সিরিঞ্জও থাকে। যখন পিছন থেকে খুলবো অটোমেটিক পিস্টনটা গিয়ে সামনে লকে আটকিয়ে যায়, পরে দ্বিতীয়বার সিরিঞ্জটা ব্যবহার করা যায় না। কি বললাম? যে লকে আটকিয়ে যায়, দ্বিতীয়বার ব্যবহার করা সম্ভব হয় না। এই জন্য সবসময় নিডিল যেই দিকে আছে সেই দিকে খুলব। এই যে নিডিল যেদিকে আছে সেই দিক আমরা সিরিঞ্জটা খুলব। তাহলে কি হবে? আমাদের পিস্টনে চাপ লাগবে, পিস্টনে চাপ লাগবে না এবং এখানে লক হবে না যদি লক সিস্টেম সিরিঞ্জ হয়। আচ্ছা, ইনজেকশন দিতে হলে আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে। প্রথমে যে ইনজেকশনটা ব্যবহার করছি সেটার ডেট দেখতে হবে, সেটার ডেট দেখতে হবে। 2, সেটার নাম সুন্দরভাবে প্রেসক্রিপশনের সাথে মিলাতে হবে। 3, প্রেসক্রিপশনে কোন জায়গায় দিতে বলছে, অর্থাৎ ডোজেজ ফর্ম অফ মেডিসিন, কোন জায়গায় মেডিসিনটা আমার অ্যাপ্লাই করতে বলছে। আইএম, আইভি, সাবকিউটেনিয়াস, ইন্টারডার্মাল, কোথায় দিতে বলছে সেটা আমাকে কিন্তু প্রেসক্রিপশন ফলো করে পুশ করতে হবে। আইভিরটা আইএম দেওয়া যাবে না, আইএমেরটা আইভি দেওয়া যাবে না, সাবকিউটেনিয়াস যেটা দিতে বলছে সেটা ইন্টারডার্মাল দেওয়া যাবে না। প্রেসক্রিপশনে যেটা বলছে সেটাই আমাকে দিতে হবে। তাহলে 4 নাম্বার কি? 4 নাম্বার, আমার সিরিঞ্জের গায়েও ডেট লেখা আছে, এই ডেটটাও মিলিয়ে দেখতে হবে। 5 নাম্বার, ইনজেকশন আমরা দুটো আকারে পাই, একটা হচ্ছে অ্যাম্পুল আর হচ্ছে ভায়েল। আমি পরবর্তী সেশনে আপনাদের অ্যাম্পুল এবং ভায়েলের ব্যবহার কিভাবে করতে হয় আমি আবার দেখিয়ে দেব, কারণ ভিডিওটা বড় করে আমি দিতে যাচ্ছি না, স্টেপ বাই স্টেপ দেব। তাহলে কী আকারে ইনজেকশন পাই? দুটো আকারে, অ্যাম্পুল এবং ভায়েল। এই অ্যাম্পুল হয় গ্লাসের, এর মাথাটা যদি ভাঙা থাকে, যদি মাথাটা ভাঙা থাকে, ব্যবহার করা থাকে, তবে অবশ্যই আমি এটা ব্যবহার
করব না। ভায়েলের ক্ষেত্রে আবার আমরা দুটো পর্যায়ে পাই, একটা ব্যাগ আকারে পাই যেটা আমি আইভি ফ্লুইড ব্যবহার করি, আর আরেকটা পাই গ্লাসের বোতল আকারে। এটার উপরে একটা রাবার থাকে আর তার উপরে থাকে একটা সেফটি কর্ক। সেফটি কর্কটা কীভাবে আমরা সব সময় দেখব, মুভিং করে কিনা, এভাবে ঘোরালে ঘুরে কিনা। যদি ঘুরে ঠিক আছে, যদি ফিক্সড হয়ে থাকে তাহলে বুঝবেন যে সে ব্যবহার করে এখানে সুপারগুলো লাগিয়ে দিয়েছে। সাবধান, হিংসা করে হোক আর দুষ্টামি করে হোক, এর ভিতরে বিষক্রিয়াও যদি থাকে তাও বিপদ ঘটতে পারে। এই জন্য মুভিং কর্কটা, ভায়েলের ক্ষেত্রে মুভিং যে কর্ক আছে সেটা সুন্দরভাবে ঘুরিয়ে নেবে। যেমন আপনারা অরসেপ ইঞ্জেকশন, সেপ্টাকজন ইঞ্জেকশন, এগুলোর উপরে দেখবেন সুন্দরভাবে সেফটি কর্ক দেওয়া আছে, দেখতে কোটের বোতামের মতো, দেখতে কোটের বোতামের মতো। এটা হচ্ছে সেফটি কর্ক। অবশ্যই সেফটি কর্কটা ঘুরিয়ে দেখবেন যে ফিক্সড না ঘোরাফেরা করছে। যদি ঘুরে মুভ করে তাহলে ওকে, আর যদি মুভ না করে তাহলে বুঝবেন ঠিক নেই, এবং যদি খোলা থাকে তাও ঠিক নেই। এবার 5 নাম্বার, সিরিঞ্জটা দ্বিতীয়বার ব্যবহার হয়েছে কিনা আমরা অবশ্যই দেখে নেব। দেখে নেওয়ার পরে 6 নাম্বার যাই, আমরা সিরিঞ্জ যখন ব্যবহার করব তখন নন টাচ টেকনিক। নন টাচ টেকনিক, আমরা নিডিলে আগে কোনো এক সময় তুলো দিয়ে মুছতাম, স্যাভলন দিয়ে তুলো দিয়ে মুছে আবার রোগীর শরীরে পুশ করতাম। যখনই আমি এটা টাচ করব তখন আমার হাতে আছে এনজাইম। প্রিয় শিক্ষার্থী, কি বললাম? আমার হাতে আছে এনজাইম, এক প্রকার হরমোন। এই এনজাইম হরমোন যখন আমার নিডিলে টাচ করবে তখন ওই রোগীর যেখানে আমি ইঞ্জেকশন পুশ করছি সেই জায়গায় ইনফেকশন হওয়ার সম্ভাবনা খুব বেশি। তাহলে কখনোই আমরা নিডিলে ইঞ্জেকশন দেওয়ার সময় টাচ করব না। নন টাচ প্রক্রিয়া অবশ্যই আমরা বজায় রাখব, ঠিক আছে? আচ্ছা, তাহলে নন টাচ টেকনিক আমরা ফলো করলাম। এরপরে দেখি 7 নাম্বার, ভিতরে কোনো বাবল আছে কিনা, অর্থাৎ বুদবুদ, ভিতরে কোনো বুদবুদ আছে কিনা। যদি বুদবুদ থাকে, আমি সিরিজটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে কয়েকটা ঠোকা দিয়েছি। ঠোকা দিলে বুদবুদগুলো উপরে আসবে। এখন আস্তে করে আমি চাপ দিই, বাস বাবলটা বেরিয়ে গেল, ঠিক আছে? বাবলটা যখন বেরিয়ে গেল, এই বাবলটা বেরিয়ে যাওয়ার পরে কিছু ওষুধ আমাদের বাইরে চলে আসে। এটা আবার অনেক সময় আমরা মুছার চেষ্টা করি, না, মুছা যাবে না, এখানে আর টাচ করা যাবে না। এরপরে দেখবেন যে আমার সিরিঞ্জের গলাটা সুন্দরভাবে লেগে আছে কিনা। অর্থাৎ সিরিঞ্জের আবার কয়েকটা পার্ট আছে। এটা হচ্ছে পিস্টন, এটা হচ্ছে পিস্টন, এটা ব্যারেল। এটা কি বললাম? ব্যারেল। এটা নিডল ক্যাপ। কি? নিডল ক্যাপ। নিডল ক্যাপ, নিডল ক্যাপ লাগিয়ে এটা খুলতে হবে। এটা এখানে একটা থ্রেড আছে। কি আছে? থ্রেড। ঘোরাচ্ছি, লেগে গেল। আবার আমি বামে ঘোরাচ্ছি, ডানে ঘোরাচ্ছি, খুলে গেল। বামে ঘোরাচ্ছি, লেগে গেল। ব্যাস, ওকে। এই জন্য ভালোভাবে টাইট দিয়ে লাগাতে হবে, না হলে আপনি ইঞ্জেকশন পুশ করছেন, ফুস করে ছুটে গিয়ে ওষুধটা বাইরে চলে যাবে। অবশ্যই আপনি নিডলটাকে সুন্দরভাবে লাগাবেন। হ্যাঁ, আমি সে কথাটা বলি। তাহলে সিরিঞ্জের কয়টা অংশ? পিস্টন, ব্যারেল,
এটা হচ্ছে নজেল, পিস্টন ব্যারেন নজেল, আর এটা হচ্ছে নিডেল, আর এটা হচ্ছে কি নিডেল ক্যাপ। নিডেল ক্যাপ। সুপ্রিয় ভিউয়ার্স এবং আমার প্রশিক্ষণার্থী কিন্তু মনে আছে তো যে আমি নন টাচ টেকনিক বলেছিলাম, যে নন টাচ টেকনিকই যদি না হবে তাহলে আমার ক্যাপেরও দরকার ছিল না। অবশ্যই নন টাচ টেকনিক অবলম্বন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর সিলেকশন করতে হবে যে আমার কোন জায়গায় প্রেসক্রিপশন করেছে সেটা ফলো আপে রাখতে হবে। 8 নাম্বার গেল। 9 নাম্বার, যে আমরা যখন পুশ করছি প্রেসক্রিপশনে লেখা নির্দেশাবলী থাকবে স্লোলি পুশিং। যদি স্লোলি বলে তাহলে আমরা স্লোলি পুশিং করতে হবে। 10 নাম্বার, অনেক সময় বলবে যে ডিডাব্লিউ উইথ ডিডাব্লিউ। আমরা কিছু কিছু ওষুধ আছে ডিডাব্লিউ মিক্সচার করে ব্যবহার করতে হয়। সরাসরি যদি ব্যবহার করি তাহলে কিছুক্ষণের জন্য আমার ব্রেনে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। মনে রাখবেন যে কিছুক্ষণের জন্য অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে রোগী মারা যেতে পারে। এই জন্য অবশ্যই প্রেসক্রিপশন ফলো করব। যদি প্রেসক্রিপশনে লেখা থাকে যে ডিডাব্লিউ মিক্সচার করতে হবে এবং যে পরিমাণ মিক্সচার করতে বলছে সেই পরিমাণই মিক্সচার করব, এবং তখন প্রেসক্রিপশন অনুপাতে আমি ইঞ্জেকশনটা পুশ করব। কথার কথা ধরুন আপনাকে লিখেছে একটা স্যালাইন আইভি ফ্লুইড, সেটাকেও আমরা ইঞ্জেকশন বলি। লেখা আছে যে প্রতি মিনিটে 20 ফোঁটা দেবেন। আপনি পুশ করলেন প্রতি মিনিটে 70 ফোঁটা বা 80 ফোঁটা। তখন কি হবে? বমি হবে, ভাটাইগো হবে, মাথা ঘুরবে, মতিভ্রম থাকবে, শরীরে র্যাশ দেখা দিতে পারে এবং রোগী অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনাও ঘটতে পারে। এই জন্য অবশ্যই রোগী যখনই আপনি ইঞ্জেকশন পুশ করবেন প্রেসক্রিপশনের বাইরে যাবেন না। রোগীর ব্যবস্থাপত্রে যেভাবে লেখা আছে ওইভাবেই পুশ করবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স। আজকে আমরা প্রথম পর্ব গেলাম, ইনশাল্লাহ কালকে আমি আবার দ্বিতীয় পর্বে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আসলামউদ্দিন ফার্স্ট এইডার চ্যানেলের পক্ষ থেকে আবার আপনাদের সাধুবাদ জানাচ্ছি। আবার দেখা হবে ইনশাল্লাহ।